ফুলকি দাস, খুব মন খারাপ করবে আমার, খুব কষ্ট হবে তোমার জন্য, কিন্তু কি করবো বলো, এছাড়া তো কোনো উপায় ছিল না। ঘুমাও ঘুমাও শান্তিতে, মাটির তলায় তুমি ঘুমাও, আমি তোমাকে মাটি চাপা দিয়ে একটু নিশ্চিন্ত হই, বুঝতে পেরেছো? ওদিকে তুমি স্বর্গে গিয়ে তোমার বর রোহিত রায়চৌধুরী আর তোমার বাচ্চা সবাইকে নিয়ে নাচন কোদন করো, আমার কোনো অসুবিধেই নেই, বুঝতে পারলে? রেস্ট ইন পিস ফুলকি দাস, রেস্ট ইন পিস। চল চল, এখানে থেকে আর লাভ নেই, বুঝতে পেরেছিস? এই তোমরা ভালো করে কবরটা চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দাও, ভালো করে মাটি চাপা দিয়ে দাও, দাও 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 দাও। টাটা ফুলকি দাস, চলো 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 চলো। বড্ড বেশি দেরি হচ্ছে না ফুলকি ম্যাডামের? এত টাইম লাগাচ্ছেন কেন? ধরা পড়লো না তো? আবার কি দেখবো? আমাকে দেখলে যদি আবার চলে যায় ফুলকি ম্যাডাম, কি করবো কিছুই বুঝতে পারছি না। যা হয় হবে। দেখো কাণ্ড! আপনি আপনি ফুলকি দাসের সাথে সেদিন এখানে এসেছিলেন না? বলছি, আপনাদের এখানে রান্নার মাসি আছেন না চলে গেছেন? রান্নার মাসি? সে তো কোন জন্মে চলে গেছে। চলে গেছে? আমি একটু ভেতরে ঢুকতে পারি? একবার একবার দেখবো রান্নার মাসি আছেন কিনা। আরে এ তো মহা মুশকিল, আপনাকে তো বললাম চলে গেছে, উনি এখানে এতক্ষণ থাকেন না। স্যার, আমাদের রান্না মাসিকে আপনার কিসের দরকার বলুন তো? দরকার, শুনেছি উনি খুব ভালো রান্না করেন, একবার যেতে দিন না। না, আপনি বলুন তো, রান্নার মাসির সাথে আপনি কোনো শয়তানি করার চেষ্টা করছেন না তো আশ্রমে? নাকি কলকাঠিটা ফুলকি দাস নাড়ছে? দুবার তো চারিদিকে ঘুরে খোঁজ নিয়ে গেলেন, চিরুনি তল্লাশি চালিয়ে আপনারা যাকে খুঁজছেন তাকে তো আপনারা খুঁজে পেলেন না। মাঝখান থেকে আমাদের মা অভয়েশ্বরীর এক গাদা অপমান করলেন। নেহাত মা আমাদের চুপ করিয়ে রেখেছিলেন, তাই আমরা কেউ কিচ্ছু বলিনি। আর কোনোদিন যদি এখানে এসেছেন, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত কিছু ঘটে গেছে তোমার সঙ্গে। দাদা ভাই, আমাকে নিয়ে তুমি ভেবো না, তুমি শুধু মাথায় রাখো আমরা যাতে এই যাত্রায় রুদ্ররূপ সান্যালকে না হারাই। ও সাংঘাতিক, তুমি জানো দাদা ভাই, আমরা যে ওই আশ্রমের ব্যাপারে খোঁজ খবর করেছি, যে ওখানে কে কে ঢোকে, আমি যে ওখানে ছদ্মবেশে ঢুকেছি, রিকি দিদির পিছু নিয়ে গিয়ে যে আমি রুদ্ররূপ সান্যালকে ধরেছি, এই সবটা ওদের ফাঁদ ছিল। আমি সেটা বুঝে উঠতে পারিনি, তাই ওদের ফাঁদে পা দিয়েছি। আর তারপর ওরা ওই কবর চাপা দেওয়ার কাণ্ডটা করেছে। এবার আমরাও একটা ফাঁদ পাতব। ওকে বুঝতে দিলে চলবে না যে আমি বেঁচে আছি, তাহলে ও নিশ্চিন্ত থাকবে, ভাবে কবর চাপা দিয়ে ফুলকি দাস মারা গেছে, আর এই সুযোগে আমাদের ওকে ধরতে হবে। দাদা ভাই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু করো। ঠিক আছে ফুলকি, তুমি ফোনটা অরণ্যকে দাও। হ্যালো অরণ্য, খুব ভালো করে শোনো, কোনো পরিস্থিতিতে ফুলকিকে নবাবগঞ্জের দিকে নিয়ে যাবে না, ওকে?
যে রুদ্ররূপ সান্যাল ওখানে ঠিক লোক বসিয়ে রেখেছে, আর সেটা এখন থেকে নয়, বেশ কিছুদিন ধরে। ফুলকিকে যখন ফাঁদ পেতে প্রায় মেরেই ফেলেছিল, তার মানে এটা বুঝে নিতে হবে যে রুদ্ররূপ সান্যালের নেটওয়ার্ক অ্যাক্টিভ, চারিদিকে লোক ছড়িয়ে গেছে। তাই এই মুহূর্তে ফুলকিকে নবাবগঞ্জে নিয়ে যাওয়া কিন্তু একেবারেই সেফ নয়। আমরা তো কেউ জানি না যে নবাবগঞ্জের বাড়িতে কোনো ডিভাইস ফিট করে রেখেছে কিনা। এই রুদ্ররূপ সান্যালের বোন দেখি একবার আমার বাড়িতে ডিভাইস ফিট করে রেখেছিল। রিকি আর রুদ্র এই দুই ভাই বোন খুবই সাংঘাতিক। অরণ্য, ফুলকি যে বেঁচে আছে কাউকে বলার দরকার নেই। তুমি একটা কাজ করতে পারবে? ফুলকিকে কোথাও একটা শেল্টার দিতে পারবে? হ্যাঁ অংশুদা, আমার মনে হয় আমার বাড়িটাই বেস্ট অপশন হবে। আমার বাড়িতে মনে হয় না কেউ নজর রাখবে বলে। গ্রেট, গুড আইডিয়া। অরণ্য, তুমি সেটাই করো। ফুলকি যে বেঁচে আছে শুধু তুমি জানো আর আমি জানি, এখন আর কেউ জানবে না। আর নো মোর কলস, নো মোর কমিউনিকেশন, ওকে? এরপর আমরা কাল সকালে দেখব কি করা যায়। আর নবাবগঞ্জের বাড়িতেও যা জানানোর কাল সকালে জানাবো। অরণ্য, ফুলকির খেয়াল রেখো। ছাড়লাম। ম্যাডাম, আপনি আমার সঙ্গে আমার কলকাতার বাড়িতে চলুন।